2002 সালে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বানে আহ, যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এই দলটি। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে 93 আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দ্য দ্য ইনক্লুসিভ প্রেজেন্টস ভোটের গাড়ি শোয়ের আজকের এই প্রথম এপিসোডে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ 4 আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ সুজন। জাহিদ সুজন, আপনাকে দ্য ইনক্লুসিভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দা ইনক্লুসিভকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা জাহিদ সুজন, আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই। আমরা জানি আপনি বাংলাদেশ জাতীয় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেই সময় আসলে খুবই চ্যালেঞ্জিং এবং কণ্ঠকাকীর্ণ একটি সময় ছিল। সেই সময়ের আপনার নেতৃত্ব দেওয়ার যে অভিজ্ঞতা, সেটি আসলে বর্তমানে নির্বাচনের মাঠে সাংগঠনিক কাজে, যেহেতু আপনি সংসদ সদস্য প্রার্থী, সেটা আসলে আপনাকে কতটা কাজে দিচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা যখন ছাত্র রাজনীতির দায়িত্বে ছিলাম, তখন তো মোটামুটি আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজমের একটা চূড়ান্ত পর্ব। সেই সময়ে আমরা মূলত যেটা চেষ্টা করেছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলে ক্যাম্পাসের ভেতর থেকেই একটি গণতান্ত্রিক লড়াই সংগ্রাম পরিচালনা করার জন্য এবং ভবিষ্যতে আমরা যাতে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় আমরা ফিরিয়ে আনতে পারি এই ফ্যাসিজমের কবল থেকে। সেইটার বিপরীতে ছাত্র সমাজের, এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজের একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আমরা মূলত ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এবং অনেকাংশে আমরা সফলও হয়েছি। তো যেটা 24-এর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জানি যে 5ই আগস্টে যে শেখ হাসিনা এখানে দেশ থেকে আহ, তিনি ভারতে অবস্থান নেন, এখান থেকে পালিয়ে গিয়ে। তো এর পরবর্তীতে আমরা আসলে আহ, আমরা যেটা দেখলাম যে ছাত্র রাজনীতি তো মূলত জাতীয় রাজনীতির একটা সূতিকাগার বলা যায়, যেটার ভেতর দিয়ে মূলত আমার সাথে আমার অন্য অন্য শ্রেণী পেশার মানুষের, যেমন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এদের সাথে আমার একটা রাজনৈতিক সম্পর্ক এবং এদের সাথে আমার হচ্ছে আমার বৈশ্বিক আমার যে আত্মা, সেই আত্মার সাথে তাদের সত্তার সাথে আমার একটা সম্পর্ক কিভাবে তৈরি হয় সেটার জন্য প্রয়োজনীয় ফিলোসফিক্যাল আয়োজন, এথিক্যাল আয়োজন আমরা মূলত ছাত্র ফেডারেশনে প্র্যাকটিস করি বা চর্চা করেছি। তো সেই হিসেবে আমরা এই কারণে আমাদের ছাত্র ফেডারেশনের, যেমন তখন আমরা কল দিতাম যে শ্রমিক শ্রেণীর সহায়ক ছাত্র রাজনীতি গড়ে তোলার জন্য। আহ, এবং সেখানে আমরা শ্রমিকদের আন্দোলন, আপনারা জানেন যে রানা প্লাজা থেকে শুরু করে তাজদিন, সেই সকল জায়গায়ও ছাত্র সংগঠন হিসেবেই আমরা সেখানে যুক্ত থেকেছি। এবং যেহেতু আমার অঞ্চলটা হচ্ছে মূলত শ্রমিকদের অঞ্চল, ফলে পূর্বেই ছাত্র রাজনীতির যে আমি পূর্বেই শ্রমিকদের সাথে হেসে খেলে বসে তাদের সাথে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিয়ে, বক্তৃতা দিয়ে, মিছিল করে আমি তাদের সাথে থেকে যে তাদের লড়াই সংগ্রামে যে সহযোগিতা করার চেষ্টা করেছিলাম, সেইটা আমার আসলে যেহেতু একটা শ্রম ঘন অঞ্চল, সেটা আমাদের শ্রমিকদের সাথে, শ্রমজীবী মানুষদের সাথে একাত্ম করতে আমাদের অনেক সহযোগিতা করছে। আচ্ছা, আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের যে পর থেকে আপনাদের দলের যে প্রধান সমন্বয়কারী জনাব জুনাইদ সাকি বলেছিলেন বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকেই মূলত প্রায়োরিটি দেওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, সেটা কতটা প্রতিফলিত হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখনো আমাদের প্রধান সমন্বয়কারী তার বিভিন্ন বক্তৃতায় তার এই তিনটা শব্দই উচ্চারণ করতে হয় যে আমরা আসলে বিচার, সংস্কার এবং নির্বাচন চাচ্ছি। এবং আমাদের নির্বাচনে যে আমাদের রোড ম্যাপ কিংবা আমরা যে ইশতেহার ঘোষণা করব, সেখানেও আমাদের এই ইশতেহারের ভেতরে মূলত এই তিনটা বিষয় বাংলাদেশের সমাধান কিভাবে সম্ভব সেইটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা তো মনে করতেছি এখন পর্যন্ত যে আমরা যে ঐক্যমত্যের একটা সরকার আমরা নির্মাণ করেছিলাম 5ই আগস্টের পরে, সেইখানে যেই ধরনের জন বান্ধব জায়গাগুলোতে যেইভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে এখানে বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিচারের প্রশ্নে যেই জায়গাগুলোতে অনেক বেশি অ্যাক্ট করার কথা ছিল, আমরা এখন পর্যন্ত আমি মনে করি যে ব্যক্তি হিসেবে আমি এখন পর্যন্ত সরকারের যে অ্যাক্ট, সেই অ্যাক্টে আমি সন্তুষ্ট না।
এবং সারা দেশের নানান জায়গায় আমরা দেখব যে নানান ভাবে যারা অপরাধী এরা ছাড় পেয়ে গেছে, এরা কেউ পালিয়ে যেতে পেরেছে। এবং সেখানে অনেক ধরনের নানান পলিটিক্যাল, আপনি এটা বিএনপির ক্ষেত্রে পাবেন বা জামাত, অনেক জায়গায় জামাত ইসলামেরও আপনি পাবেন যে তারা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের মিছিলে হেঁটেছে, হ্যাঁ, তাদের প্রচারণা নির্বাচনী ক্যাম্পেইনে তারা হাঁটছে। এরকম নানান কারণে ভুয়া মামলা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, মামলা বাণিজ্যের মধ্যে দিয়ে ঢুকিয়ে বিচারের যে একটা স্পিড, বিচার আসলে একটা একটা অভ্যুত্থান, এখানে একটা অপরাধ সংগঠিত হয়েছে, একটা সরকার এখানে 1000-এর উপরে মানুষ মেরেছে। এইটা বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক কায়নের প্রশ্নেই এই বিচারটাকে সম্পন্ন করাটা এটা একটা একদম প্রথম এবং প্রাথমিক কাজ ছিল। কিন্তু আমরা দেখবো যে এখন পর্যন্ত এই জায়গাটায় আহ মানুষের আশা ভরসা অর্জন করতে পেরেছে এরকম কোনো বিচার অর্জন কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখছি না। ফলে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে গণসংহতি আন্দোলন যদি ভবিষ্যতে আমরা আমরা সংসদে যেতে পারি, আমরা কথা বলতে পারি, ফলে আমরা এই এই সরকারের যতখানি অসমাপ্ত বলে আমাদের মনে হয়েছে বিচার প্রশ্নে, সেই বিচার এবং সংস্কারের প্রশ্নগুলো আমরা সংসদে সেটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, জনাব জাহিদ সুজন, আমরা আপনি যে বলেছেন মূলত এই সরকারের অনেক ভূমিকা না থাকার বিষয়টা, আমরা আসলে সম্প্রতি দেখেছি যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের সভাতে, মিটিংয়ে, বক্তব্যে একটা বিষয় তারা খুব স্পষ্ট করার চেষ্টা করছে যে আওয়ামী ভোটারগুলো টানার চেষ্টা করছে, যার ফলে আসলে আহ, এই বিষয়টা কি তারাও কি খুব বেশি ছাড় দিয়ে দিচ্ছে কিনা এক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে? না, সেটা তো অবশ্যই এক অভ্যুত্থানের 1 বছরের পরে আহ, এখন আমাদের তো আসলে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের তো কোনো জাতীয় ঐক্যমত্য প্রস্তুত হয়নি। মানে জাতীয় ঐক্যমত্য প্রস্তুত হওয়া বলতেছি, প্রথমত আওয়ামী লীগ যে অপরাধটা সংঘটিত করেছে, আওয়ামী লীগের সেটার বিচারের সম্মুখীন তার হইতে হবে। এটা যদি আমিও করতাম, আমিও আমার ক্ষেত্রে একই প্রস্তাবনা ছিল যে আমি যদি কোনো অপরাধ সংঘটিত করি, বাংলাদেশ রাষ্ট্রের আইনের ভিত্তিতে আমার সেই অপরাধের বিচারকে মোকাবেলা করে তারপরে প্রশ্ন আসে যে সে নির্বাচন করবে না সে কাকে ভোট দিবে, এই প্রশ্নগুলো কিন্তু এখনো মীমাংসা হয়। এই প্রশ্নগুলো মীমাংসা হওয়ার আগেই যখন আমরা দেখছি যে নানান অংশ এই ভোটগুলো টানার জন্য তাদের মেকানিজম প্রস্তুত করছে, তখন আমরা এই জায়গায় মূলত এটা মনে করি আর কি যে এই অভ্যুত্থানের, যারা এতদিন অভ্যুত্থানের চেতনাকে ফেরি করে রাজনীতি করার চেষ্টা করলো, তারা আসলে শেষ পর্যন্ত ওই যে মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করে যারা রাজনীতি করার চেষ্টা করেছিল, তারা শেষমেশ যে আসন, তারপরে হচ্ছে যে রাজনীতি, ভোটার, ভোটারকে কেবল ভোটার হিসেবেই দেখা এবং এখানে কোনো মানবিক মর্যাদার জায়গা থেকে না দেখা, ফলে একজন অপরাধীকেও কিন্তু সে তার আনুকূল্য হিসেবে ব্যবহার করার মতো একটা চিন্তা চৈতন্যে সে পৌঁছায় যাচ্ছে। ফলে এটা দিয়ে বোঝা যাচ্ছে আসলে যে এই অভ্যুত্থানের যে চৈতন্যটা আমাদের ধারণ করার দরকার ছিল, আমরা সেটা 1 বছরে আমাদের পলিটিক্যাল পেরিফেরিতে খুব বেশি ধারণ আমরা করি নাই। এবং সেই কারণে যে ঘটনাগুলো ঘটতেছে যে আওয়ামী লীগ এর মতো আওয়ামী লীগ নানান ভাবে এখন সে রোড ব্লক করবে, নানান কিছু করবে, এই ধরনের নানান কর্মসূচি কথাও তারা কিন্তু জনপরিসরে বলতেছে। তো এই কারণে আমরা মনে করি যে বর্তমান দলগুলোর কাছে আমি অনুরোধ করি, আমরা একটা আগামী নির্বাচন, একটা ঐক্যমত্যের নির্বাচন আমাদের হইতে হবে। ফলে এই নির্বাচনে আহ কে কার ভোটার আপনি টানবেন, আপনাকে কে ভোট দিবে, এটা তো একান্তই ওই ভোটারের প্রশ্ন। কিন্তু পলিটিক্যালি যখন আপনি একটা গ্রুপ অফ পিপলের ভোটের বা একটা অংশের ভোটার আপনি কথা বলতেছেন, এর মানে বোঝা যাচ্ছে যে এইখানে কোনো না কোনো ফরমেশনে তাদের সাথে নানান রকম আঘাত কিন্তু জনপরিসরে তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের জাতীয় রাজনীতির জন্য কোনো ভালো ব্যাপার না। এটা আমরা সবাই বিপদে পড়বো। আমি মনে করি আওয়ামী লীগ দল হিসেবে তার বিচারের সম্মুখীন হওয়ার পরে এই অঞ্চলের জনগণ সিদ্ধান্ত নিচ্ছে সে কিভাবে পরবর্তীতে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটি হলো এই জাতীয় পার্টির বিষয়ে অনেকেই বলছে তারা ফ্যাসিবাদের দোসর ছিল। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে তাদের যথেষ্ট ভূমিকা ছিল এই ধরনের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। সেক্ষেত্রে জাতীয় পার্টির ক্ষেত্রে আসলে আপনাদের দলের অবস্থানটা কি? তাদের নির্বাচন করার ক্ষেত্রে তাদের রাজনীতি, নির্বাচন, এইসব বিষয়ে আসলে আপনাদের দলের অবস্থান কি? আচ্ছা, এখন প্রথমত মানে এইটা আমার দলীয় পজিশন দিয়ে এই মুহূর্তে আমার পক্ষে বলা একটু অসম্ভব।
আহ, আমি যেটা মনে করছি সেটা একটু আমি আলাপ করতে চাচ্ছি। এখন আহ, একটা জোট জোট আকারেই তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়েছে, কিন্তু পরবর্তীতে জাতীয় পার্টির কে যে একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদে নিয়ে একটা সংসদ বানানোর চেষ্টা, সেটা 24-এর আগ পর্যন্ত তারা এই ভূমিকায় ছিলেন। তো এর পরবর্তীতে যেটা তাদের পক্ষ থেকেও যে আওয়ামী লীগ যে গণবিরোধী সিদ্ধান্ত বা পৌঁছাচ্ছে নানান মাত্রায়, তাদের দল থেকেও যে খুব বড় প্রতিবাদের জায়গাগুলো ছিল এরকমও না। তো সেইখান থেকে আমি মনে করি যে যদি অপরাধের নিক্তির জায়গা থেকে দেখি, আওয়ামী লীগের সমান অপরাধী জাতীয় পার্টি না বলে আমি মনে করি। সে সহযোগী ভূমিকা পালন করছে, অনেক ক্ষেত্রে নীরব থেকেছে। তো সেই ক্ষেত্রে এটাও তো একটা আইনের মাধ্যমেই মীমাংসার ব্যাপার। মানে কেউ যদি, মানে আমরা যদি দস্যুতা করি, চুরি আর দস্যুতার মধ্যে যে এরকম পার্থক্য বা ডাকাতির মধ্যে যে এরকম পার্থক্য, তো কেউ হয়তো আওয়ামী লীগ ডাকাতি করেছে আর জাতীয় পার্টি হয়তো চুরি বা দস্যুতা করেছে। মানে পার্থক্যের লেভেলটা এইরকম বলে আমি মনে করি আর কি। আপনি আরেকটু স্পষ্ট করবেন কিনা যে তারা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে তাদের অংশগ্রহণ না করানোর জন্য অনেক অনেক রাজনৈতিক দল আসলে দাবি করছে। আপনাদের এই ধরনের কোনো ধরনের দাবি আছে কিনা? না, যদি আইনি মাধ্যমে প্রমাণিত হয় যে তার সহযোগী ভূমিকা কোথাও কোথাও এখানে এমন ভূমিকা তৈরি করেছে যেটা যেটা হচ্ছে যে তাদের জনগণের অংশগ্রহণে প্রতিনিধিত্ব করার মানে রাইট নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে তো তাদের পক্ষে সম্ভব না। আর যদি এটা আইনি ভাবে প্রমাণিত না হয়, তাহলে তারা অবশ্যই পারবে। ওকে, জনাব জাহিদ হোসেন, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, আমরা নির্বাচন প্রসঙ্গে যদি আসি, সেক্ষেত্রে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমাংশে আসলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এখনো সেই আশা দেখানো হচ্ছে, কিংবা রাজনৈতিক দলগুলো সেই প্রস্তুতিও নিচ্ছে, কিন্তু আমরা আসলে দেখেছি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে যে নির্বাচন নিয়ে সংশয়। অনেক পর্যবেক্ষকও বলছেন আসলে নির্বাচন হবে কিনা এখনো আসলে সংশয় রয়েছে। এটা আপনি কি মনে করেন, আসলে এই সংশয় রয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, এখন এই সংশয়টা তো যতদূর আমি বুঝতেছি যে মানে আমাদের শেখ হাসিনা পড়বে কিনা, ক্ষমতা ছাড়বে কিনা, সেই বিষয়েও অনেক সংশয় ছিল। মানুষ ভাবছিল যে একদম 2040 সাল পর্যন্তই সে থাকতেছে, হতাশা কাজ করতেছে, নির্বাচনও হচ্ছে না, নির্বাচন হলে ডেমো নির্বাচন হচ্ছে। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি তো আমরা আমরা কিন্তু এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করে এসেছি। এখন আহ একটা বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে বিভিন্ন বিষয়ে সে একটা আমি মনে করি যে ঐক্যমত কমিশন থেকে শুরু করে নানান যে কমিশন গুলো সে গঠন করেছে, কিছু তার গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল, কিছু কাজ সে করার চেষ্টা করেছে কিছু কিছু জায়গায়। আহ কিন্তু যেটা হচ্ছে যে এমন অনেক বিষয় আছে যেগুলো আসলে আপনি সংসদ ছাড়া মীমাংসা করা আসলে সম্ভব না। আহ যেগুলো সংসদ ছাড়া মীমাংসা করা সম্ভব, সেগুলো তো অর্ডিন্যান্সের মাধ্যমে সেগুলো জারি করে সম্ভব। কিন্তু যেগুলো সংসদ ছাড়া মীমাংসা করা সম্ভব না, এরকম কিছু ব্যাপার যেগুলো আছে, সেগুলো সেগুলো যদি আমরা সেগুলো যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে তো একটা নির্বাচিত সরকার প্রয়োজন। এখন এটা ফেব্রুয়ারি একটা ডেডলাইন, সেটা প্রত্যেকটা স্টেক হোল্ডারের পক্ষ থেকে, সরকার থেকে শুরু করে প্রত্যেকটা স্টেক হোল্ডারের পক্ষ থেকে সেটা একটা ডেডলাইন নেওয়া হয়েছে এবং সবাই এই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। আপনি দেখবেন যে যারা এটার বিরোধিতা করছে, মানে যদি ধরি যে আগে গণভোট বা পরে ইলেকশন পিছাই যেতে পারে এরকম, তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা পোস্টারে সবচেয়ে বেশি খরচ করছে। মানে তাদের প্রচারণাই বরং অনেক জায়গা থেকে বেশি। ফলে আলটিমেটলি সবাই কিন্তু ফেব্রুয়ারি ইলেকশন ধরেই কিন্তু আগাচ্ছে। এখন এই সংশয়টা ক্রিয়েট যারা করছে, তাদের হয়তো অন্য রাজনৈতিক অভিসন্ধি আছে, যেটা আমি মনে করবো যে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা কোনোভাবেই যাতে ওই অভিসন্ধির যে ফুটপ্রিন্ট, সেটাতে যাতে আমরা পা না দিই। এটা হচ্ছে আমার তাদের প্রতি অনুরোধ। আচ্ছা, সরাসরি আপনার নির্বাচনী আসনে আমরা চলে আসি। আমরা জানি আসলে নারায়ণগঞ্জ 4 আসন শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, যে আসলে এটি সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের যে আমল, সেখানে শামীম ওসমানের একচ্ছত্র আহ, একটা আধিপত্য ছিল, একচ্ছত্র প্রভাব ছিল। সেখানে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী আছেন, জামায়াতে ইসলামী, জমিয়ত উলামায়ে এবং এনসিপির কয়েকজন সম্ভাব্য ভালো প্রার্থী আছেন।
সেক্ষেত্রে আসলে এই আসনে এমন পরিস্থিতিতে আপনি আপনার নির্বাচনী পথ কতটা সুগম বলে মনে করছেন? এটা তো আমরা আমাদের যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের যে আলোচনাগুলো আমরা করে আসছি, যে আমাদের গণসংহতি আন্দোলন গঠন হওয়ার পর থেকেই, তো সেইটা যেমন আমরা আমাদের দলীয় ভাবে অনেক ভাবে প্রস্তাব করেছিলাম যে নির্বাচনী যে খরচ সেটার একটা একটা লিমিটেশন তৈরি করা দরকার, এবং প্রচারণার জায়গাগুলোতে এটা যাতে প্রার্থী অন্য একটা প্রার্থীর চেয়ে আহ, মানে যদি যার সামর্থ্য বেশি আছে সে যদি ওই প্রার্থীর চেয়ে অটোমেটিক্যালি, যেমন আমার মার্কা হচ্ছে যে মাথাল, এখন বিএনপিতে তো লোকজন প্রায় 45 বছর 46 বছর ধরে মানুষ বিএনপি কে চেনে, বা 50 বছর যাবত বিএনপি চেনে, তার মার্কা যে ধানের শীষ। এখন এখন আমার মার্কাকে এই পরিচিত করানোর জন্য যেই পরিমাণ এফোর্ট হচ্ছে যে টাকা পয়সা খরচ করে আমার দিতে হবে, এই এই পরিস্থিতিগুলোতে যেটা হচ্ছে যে আপনি যদি মোটামুটি কোটিপতি প্রার্থী না হন, আপনার পক্ষে সেইভাবে প্রচারণা চালিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। অর্থাৎ আমি নির্বাচনী সিস্টেমটা এমন ভাবে রেখে দিয়েছি, এখানে যদি একজন রিক্সাওয়ালা কিন্তু একটা শ্রমিক অথবা একটা মধ্যবিত্ত অথবা একটা পানের দোকানদারের পক্ষে যদি কখনো মনে হয় যে সে ইলেকশন করবে, তার পক্ষে ওই ইলেকশন করার ইচ্ছাটা তৈরি হওয়াটাই সম্ভব না। এই 24 আমার একটা ফোন এসেছিল, অভ্যুত্থানের পরে 24-এর অভ্যুত্থানের পরে জনগণের রাজনীতির যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনে আমি মনে করি যে আহ, এখন আসলে দলের চেয়েও দল তো একটা বিষয়, মার্কা একটা বিষয়, কিন্তু ব্যক্তি হিসেবে আপনি যদি মানুষের সামনে উপস্থিত হইতে পারেন, তার আশা ভরসা আকাঙ্ক্ষার প্রার্থী হিসেবে আপনি জনপরিসরে উপস্থিত থাকতে পারেন, তার যে রাইটস, তার যে কথাটা যদি আপনি আপনার মুখ দিয়ে বলতে পারেন, এবং সে যদি মনে করে যে একটা শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ হিসেবে সে যদি আমাকে এলাই মনে করে, তাহলে আমি মনে করি যে এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে জনগণ অনেক বেশি সহযোগিতা করবে প্রার্থীদের তার নির্বাচনী প্রচারণায় পরিচালনা করার জন্য। তো এই ক্ষেত্রে পথটা অনেক কঠিন হলেও, এই মুহূর্তে পথটা অনেক কঠিন হলেও আমি মনে করি যে হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তো জনাব এই জাহিদ এই সুজন, আপনাকে শোনা পথটা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন ওকে, শোনা ওকে, যাচ্ছে? ওকে, কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। যেটা হচ্ছে যে এই এই পথটা কঠিন। যেমন আহ, যেমন আমি কথা বলি একটু একটু ব্যক্তিগত আহ, আলাপ আলোচনায়। যেমন আজকে আমার মা আমাকে যেমন দিয়েছে, যে ফোন দিয়েছে যে তুই যে ইলেকশন করবি, তো তোর বাড়ি ঘরের অবস্থা তো ভালো না। হ্যাঁ, বাড়ি ঘরের অবস্থা ভালো না বলতে আমাদের হচ্ছে আহ মানে তার মনে হচ্ছে যে একটা এমপি প্রার্থী, ওর যদি বিল্ডিং না থাকে ও কিভাবে এমপি প্রার্থী হবে। ঠিক আছে। তো যেটা হচ্ছে যে এই যে আমাদের আমাদের ধারণাটা যে এমপি যে হবে তার টাকা পয়সা থাকতে হবে, এবং বিপদ আপদে গেলে সে যাতে হেল্প করতে পারে, পকেট থেকে 5,000 10,000 টাকা দিয়ে দিতে পারে, এই অবস্থাটা যদি এমপির থাকে তাহলে সে একটা ভালো এমপি, বা আমি তাকে ভোট দিব বা তাকে নির্বাচন। কিন্তু আলটিমেটলি মানে বাংলাদেশের রাজনৈতিক যে ক্ষমতা, এই ক্ষমতাটা যদি ঠিকঠাক ভাবে পরিচালিত করতে পারে একটা এমপি, তাইলে কিন্তু মানে এমন অনেক সামাজিক রক্ষা বলয় আছে, যে যেখানে একটা একটা অসহায় কিংবা সুবিধা বঞ্চিত মানুষকে একটা সামাজিক রক্ষা বলয়, যেমন বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক ধরনের প্রজেক্ট আছে, যে এই রক্ষা বলয়ের মধ্যে একটা মানুষকে কিন্তু নিয়ে আসা সম্ভব ইতিমধ্যেই, যে হয়তো একটু খারাপ অবস্থায় আছে। কিন্তু আমরা ওই সিস্টেমগুলোকে ওই সিস্টেমগুলোকে আমরা কোশ্চেন না করে বা জায়গাগুলোকে না করে, যে আমার যে সুবিধাটা পাওয়ার কথা সেটা আমি না পেয়ে যার কাছ থেকে আমি অন্যভাবে আনতেছি, এখন সে তো এই টাকাটা যখন সে দিচ্ছে, তো তখন ব্যাপারটা তো টাকার ধর্ম হচ্ছে যে সে কেন্দ্রীভূত হয়। মানে আমরা যখন অর্থনীতি করছি তখন পুঁজির ধর্ম হচ্ছে যে পুঁজি হচ্ছে কেন্দ্রীভূত হয়, পুঁজি সেন্ট্রালাইজ হয়। ফলে যেখানে সে একবার সে খরচ হয়েছে, একবার সে বিনিয়োগ হয়েছে, এটা এটার ধর্মই হচ্ছে যে এইটা আরো বেশি আকারে কেউ না কেউ এটা উত্তোলন করতে চায়। ফলে যে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা খরচ করবে, সে দেখা যাবে এটা 10 কোটি টাকা
না ইয়া পর্যন্ত, মানে সরি টু সে, এটা বলতে হচ্ছে এইভাবেই, যে 10 কোটি টাকা তার ইয়া না হওয়া পর্যন্ত কিন্তু সে দেখা যাবে আহ আহ সে মানুষের যে সেবাটা তার দেওয়ার প্রয়োজন ছিল, এই সেবাটা কিন্তু ইয়া করবে না। তারপরেও আবার একজন এমপির তো আসলে কাজ মূলত সংসদে আইন প্রণয়ন করা, আইনের যদি কোনো ক্রিটিক থাকে, নতুন আইন বিষয়ে তারা আলোচনা করা, আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা পালন। কিন্তু আমাদের এখানে এমপি পদটা এমন হয়ে গেছে, মনে হয় যে এমপি ইলেকশন হচ্ছে না, সে মনে হয় একটা এলাকার চেয়ারম্যান কিংবা স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। ফলে এই যে এমপি ধারণাটা, এই এমপি আসলে কি কাজ করে, এই ধারণাটা নিয়েও দেখবেন যে সরকারি পলিসি লেভেলে মানুষের কাছে পৌঁছানোর জন্য, যে এমপির আসলে কাজ তো এইভাবে এমপি করে, নিজের পকেটের টাকা একটা এলাকার রাস্তা ঠিক করে দিলাম, তাইলে আমার এমপি ঠিক আছে। এই যে এমপির যে চরিত্রটা আমরা নির্মাণ করেছি, এমপির চরিত্র তো সেটা না। এটা ইউরোপ, আমেরিকা, এমনকি ভারতের কোথাও এই পরিস্থিতি, বা পাকিস্তানের কোথাও এই পরিস্থিতি আপনি খুব বেশি পাবেন না। যেটা বাংলাদেশে আমরা একটা ক্যারেক্টার ডেভেলপ করছি, যে এমপি মানে হচ্ছে যে আমি যে কোনো সময় গেলে সে পকেট থেকে আমাকে একটা খাম দিতে পারবে, বা তার এপিএস কে বলে কিছু টাকা আমাকে ধরাই দিতে পারে। তো আমরা মনে করি যে মানুষের মধ্যে এই ধারণাটা নিয়েও আমাদের কাজ করতে হবে। মানে আমরা জয়ী হই বা পরাজয় পরাজয় হই, আমরা অন্তত কিছু কনসেপ্ট নিয়ে আমরা মানুষের মধ্যে যাব, এবং ডেমোক্রেসিকে শক্তিশালী করার জন্য আমরা এই কনসেপ্ট গুলো নিয়ে জনপরিসরে কাজ করব। আচ্ছা, আমরা আবার একটু দলীয় প্রশ্নে যাই। আমরা আসলে আহ, শুনছি কিংবা গুঞ্জন আছে যে গণসংহতি আন্দোলন আসলে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করছে কিংবা জোট করছে। সেই গুঞ্জনটা আরো বেশি দেখা গেছে যখন বিএনপি মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে যে প্রার্থী ঘোষণা করছেন, সেখানে বলছেন এখানে অন্য একটি দলের প্রার্থী আছেন। পরবর্তীতে আপনাদের দলের প্রধান সমন্বয়কের একজন ইসাকি উনিও এই আসনের জন্য নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে আসলে এই যে গুঞ্জনটা, বিএনপির সঙ্গে আপনাদের অ্যালায়েন্স করা আসন সমঝোতার যে বিষয়টি, সেটি আসলে কতটা সত্যি সত্য, আর হচ্ছে যদি সেটি হয়ে থাকে আপনাদের নিজস্ব রাজনীতিটা আসলে কোথায় থাকলো? আপনারা কি বিএনপির পরিপূরক হয়ে উঠলেন কিনা, মানুষ মনে করবেন কিনা? এই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন আচ্ছা, করেন। আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। আমরা গণসংহতি আন্দোলনের জন্মলগ্ন থেকেই আমরা এখানকার আহ, এখানকার সংবিধান এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, আমরা সর্বপ্রথম যে স্লোগান দিয়ে আমাদের রাজনীতিটা শুরু করেছি, যে সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। এবং আপনারা আপনারা যদি যেহেতু নানান সাংবাদিকতার কারণে আপনাদের নানান হিস্টোরিক্যাল পয়েন্ট গুলো ঘেটে ঘেটে দেখতে হয়, আপনারা দেখবেন যে এখানে যে অভ্যুত্থানের যে নেতা নাহিদ ইসলাম যখন 3 তারিখ এক দফা ঘোষণা করেন, যে শেখ হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর আরো প্রায় 3 থেকে 4 মাস আগেই গণতন্ত্র মঞ্চ তারা তাদের লড়াই সংগ্রামের এই একটি দফা দাবি, কিন্তু 31 দফা থেকে তারা এই এক দফা দাবিতে কিন্তু এই শেখ হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ, এই দাবিগুলো নিয়ে তারা জনপরিসরে আলাপ করেছেন এবং কাজ করেছেন। এবং তার ভিত্তিতে জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে চিন্তা চৈতন্য নানান কিছু সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আমাদের ছাত্ররা, তারাও তাদের যেটা তারা মনে করেছে যে এই মুহূর্তে যেটা প্রাসঙ্গিক, সেই দাবিগুলো তারা একটা আন্দোলনের চূড়ান্ত গর্ভে তারা এই দাবিগুলো নিয়ে তারা কাজ করেছে। এবং এইটা, এবং অনেকে বলে, আপনারা দেখবেন যে বিএনপি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফাতেও তা অনেকে মনে করে, যারা পলিটিক্যালি কনসাস, এই অংশটা মনে করে যে এইখানে গণসংহতির একটা প্রভাব থাকতে পারে, ওই 31 দফাটা যেভাবে সাজানো হয়েছে। এখন এটা মানুষের কনসেপ্ট, আমরা আমাদের কথাগুলো বলেছি, যেটা বিএনপির মনে হয়েছে নেয়ার মতো, তারা তাদেরটা নিয়েছে। এখন আম, তো আবার আপনি দেখবেন যে জামাতের গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রার্থীরা যে আসনে আছে, সেই আসনে কিন্তু বিএনপি অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী দিয়েছে। মানে এই আলাপগুলো নিউজও হচ্ছে আর কি। তারপরে দেখবেন যে এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা যদি ব্যাপারটা একটু বিপরীত জায়গা থেকে প্রশ্ন করি, যে এখন আহ, মানে আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী লড়াই সংগ্রামের ভেতর দিয়ে আমরা এক জায়গা পর্যন্ত আসছি, এবং এখন পর্যন্ত একটা নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রকে ঐক্যমতের ভিত্তিতে কোথায় নিয়ে যেতে পারবো, সেটার কোনো সেটার কোনো স্টাবল অবস্থা তৈরি হয়নি। তো আমরা গণসংহতি আন্দোলন মনে করি যে আমরা আগামী যে সংসদ নির্বাচনটা হবে,
সেই নির্বাচনেও যে 270 দিনের যে ঐক্যমত কমিশনের টাইম লাইন আছে, যে সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য, সেই বাস্তবায়ন পর্যন্ত আমরা বৃহত্তর ঐক্যটা ধরে রাখতে চাই। এখন এই ঐক্যটা ধরে রাখতে গিয়ে কোনো একতে মনে হইতে পারে যে আমরা মনে হয় বিএনপির হয়ে যাচ্ছি, আবার কোনো একটা বিএনপির লোকজনের মনে হইতে পারে যে বিএনপি মনে হয় জামাত হয়ে যাচ্ছে, আবার কোনো একটা এনসিপির মনে হইতে পারে, এনসিপির লোকজনে যে বা বাহিরের লোকজনে যে এনসিপি মনে হয় জামাত হয়ে যাচ্ছে বা জামাত অন্য কিছু হয়ে যাচ্ছে, এরকম মনে হইতে পারে। ফলে এইটা তো আসলে একটা কনসেপ্ট, মানে এইগুলো এগুলো নির্ভর করবে যখন ওই ঐক্য, ওই যে 270 দিনের যে সময়টা পার হবে, তখন আসলে তখন ওই যখন আবার যে যার যার রাজনীতি করার জন্য ফিরে যাবে ওই রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের পরে, তখন আসলে এটা বোঝা যাবে যে মানে আমরা আসলে কি, গণসংখ্যা আসলে কোথায় যাইতে চাচ্ছে বা সে কি হয়ে গেছে। আমরা মনে করি না যে আমরা আমাদের স্বতন্ত্র পাটাতনের উপরেই আমাদের রাজনীতিটা আমরা নির্মাণ করেছি। এবং যদি আপনি আপনি আমি অনেকদিন ধরেই আপনার চিনি জানি, এবং আমাদের যে একটা লড়াই সংগ্রাম আছে, এবং এইখানে যে কোনো আপোষের কোনো যে স্থান আমরা ছিল না, এটার একটা যাত্রা কিন্তু আমাদের আছে। এবং যদি আমরা এমপি মন্ত্রী হইতে চাই, যদি হওয়ার চাইতাম, তাইলে অনেক আগেই আমাদের অফার ছিল, হ্যাঁ, জনাব জাহিদ সুজন, হ্যাঁ, অনেক আমরা আগেই। বুঝতে পার হ্যাঁ, আপনার কথাই বুঝতে পারছি। আসলে আপনারা নিজেদের যে রাজনীতি সেটাই করতে চাচ্ছেন। আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম সেটাও আমরা জানি। আপনাদের রাজনীতি আপনারা করবেন, নিজস্ব রাজনীতি। পাশাপাশি দেশের জন্য, জনগণের জন্য যে ঐক্য প্রয়োজন সেটি আপনারা সেই সময়ে আসলে সিদ্ধান্ত নেবেন। আমরা আপনার নির্বাচনী আসনে যদি আবার আসি, যে আমরা আসলে জানি নারায়ণগঞ্জের ৪ যে আসন আপনার, এটি একেবারে রাজধানীর অদূর শিল্পাঞ্চল এবং শ্রম নির্ভর একটি এলাকা। সেখানে আপনার শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যবিত্ত ও শহুরেদের মিলন মেলা, মানে একটা সম্মিলিত মিলন ঘটে সেখানে। এক ধরনের বলা যায় এটাকে রাজনৈতিক চরিত্রটাও একটু জটিল। সেক্ষেত্রে আসলে এই আসনের মানুষের, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের আসলে কি কি সংকট আছে বলে মনে করেন, এবং সেই সংকট কাটানোর জন্য আপনার কি পদক্ষেপ থাকবে, আপনার পরিকল্পনা কি? প্রথমত এইটার একটা বড় অঞ্চল হচ্ছে যে চার আসনে একটা ডিএনডি বাঁধের ভেতরে একটা এলাকা। হ্যাঁ, তো এই ডিএনডি বাঁধের ভেতরে এলাকাটা হওয়ার কারণে এইটার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, সেটা অনেক দিন যাবতই ভঙ্গুর। এবং এখানে যেহেতু শ্রম ঘন অঞ্চল, আর আমাদের এই দেশে যেখানে শ্রমিকরা থাকে, সেই অঞ্চলগুলোতে, শুধু নারায়ণগঞ্জে না, যেই অঞ্চলগুলো শ্রম ঘন অঞ্চল, আপনি আশুলিয়া যাবেন, আমি শ্রমিকদের সাথে বেশ কয়েক রাত কাটিয়েছি আশুলিয়া। সেখানে শ্রমিকরা যে গ্যাসের ট্যাবলেট খায় দোকানে, এই ট্যাবলেট আমি বাংলাদেশের কোথাও দেখিনি। মানে এটা 5 টাকা দাম, কিন্তু ট্যাবলেট দেখলেই মনে হবে যে এই ট্যাবলেটটা হচ্ছে যে কোনো অন্য কোনো উপায়ে তৈরি হওয়া, যেটা কোনো ফেমাস ঔষধ কোম্পানি থেকে আসে। ওখানে শ্রমিকরা যে চাল খায়, সেই চাল হচ্ছে যে অনেক মোটা চাল, এবং সেই মোটা চালই অনেক দামে তাদের কিনতে হয়। ফলে শ্রমিকরা যেই জায়গায় থাকে সেই অঞ্চলে দেখবেন যে গ্যাস থাকবে না, সেই অঞ্চলে রাস্তাঘাট অনেক খারাপ থাকবে, সেই অঞ্চলের গাড়ি ঘোড়া গুলো দেখবেন যে অপেক্ষাকৃত খারাপ থাকে। ওই জায়গায় আসলে দেখার কেউ নাই, কারণ এরা শ্রমিক বলেই মূলত এরা এরা যেভাবে থাকে এই স্ট্যান্ডার্ডেই তাদেরকে রাখতে হবে। রাষ্ট্রেরও কোনো কোনো বিশেষ কোনো পলিসি নাই তাদের ক্ষেত্রে। ফলে এই পুরো ফতুল্লা অঞ্চল, যেটা মূলত পুরো নারায়ণগঞ্জের অর্থনীতির একটা পাইপ লাইন, আপনি পুরো শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জের একটা বড় শিল্পাঞ্চল ফতুল্লা, পাগলা এবং এই বিসিক ডেইজ যে শিল্পাঞ্চল গুলো, সেইখানে আহ সেইখানে হচ্ছে যে আহ, এই ধরনের বৈদেশিক মুদ্রা হচ্ছে এই ফতুল্লা আমরা অর্জন করি। আহ, কিন্তু আমরা দেখবো যে ফতুল্লায় আমরা সেই পরিমাণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সবকিছুই, এমনকি ফতুল্লায় সবচেয়ে বড় সংকট হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন পর্যন্ত যারা ফতুল্লায় এই 4 আসনে এমপি ক্যান্ডিডেট হয়েছে, তারা কেউই ফতুল্লার অধিবাসী না। মানে এখন পর্যন্ত মানে ফতুল্লার অধিবাসী না, এই অর্থে বলতেছি যে আওয়ামী লীগ বিএনপিতে যারাই গত 2001 থেকে আহ, যারাই এখন পর্যন্ত হয়েছে, তারা থাকে শহরে, হয়তোবা কেউ অন্য জায়গায়, তারা দলীয় মনোনয়ন পেয়ে সেখানে হয়েছে। ফলে এখন ওই অঞ্চলের মাটি মানুষের সাথে তার সম্পর্কের জায়গাটা কেবল দলীয়, আত্মিক না। ফলে দলীয় হওয়ার কারণে দলীয় চিন্তা ভাবনা, দলীয় গুন্ডা পান্ডা বাড়ানো। যেমন আপনি জানেন যে ওই অঞ্চলের একটা নির্দিষ্ট এলাকা এইবার প্রস্তাব হয়েছে সিটি কর্পোরেশনে যাওয়ার। দীর্ঘদিন ওই অঞ্চল সিটি কর্পোরেশনে যেতে পারে নাই, কারণ ওখানে যে এমপি শামীম ওসমান ছিলেন, তার একটা অনিচ্ছা ছিল যে সিটি কর্পোরেশনে যদি চলে আসে তাহলে মেয়র সেলিনায়েত আইবি তখন যিনি ছিলেন, তার আধিপত্য হুম। বেড়ে যাবে। এই কারণে ওই অঞ্চলগুলোকে সিটিতেও আনতে দেয়। মানে বিবেচনাটা দেখেন যে কি পরিমাণ দলবাজ হলে একটা মানুষ একটা নাগরিক সুবিধা
কেউ নিয়ে কেউ পাবে একটা বৃহত্তর নাগরিক সুবিধা, সেটা সে যাওয়ার ক্ষেত্রে নেগেটিভ ভূমিকা পালন করেছে। ফলে যেটা হয়েছে যে ওই অঞ্চলের মানুষজনের মানে এমনও হয়েছে যে অনেক মানে আমার পরিচিত এক সাংবাদিক স্ট্যাটাস দিচ্ছে যে মানে ফতুল্লায় জন্ম নেওয়া হচ্ছে আজন্ম পাপ। তা আমি ফতুল্লার মানুষকে, আমি ফতুল্লায় আমার জন্ম, আমি ফতুল্লার মানুষকে ধারণ করি। তো সেই কারণে আমি মনে করি যে এই আজন্ম পাপের যে সিমটম, সেইখান থেকে এই 4 আসন ফতুল্লাকে বের করতে হবে। এবং এইটা আমি সহ আরো যারা তরুণরা আছে, যারা এই স্বপ্ন দেখে যে সে যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এখানে শিক্ষার মান, এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এই ফতুল্লায়, এখানে শিক্ষার মান থেকে শুরু করে সবকিছুই এমন জায়গায় যাবে, একটা নাগরিক সুবিধার জায়গায়, যে একটা একটা পরিকল্পিত নগরী হিসেবে ফতুল্লা গড়ে উঠবে। সেই জায়গায় নিয়ে যেতে হলে আমি মনে করি যে আমাদের মতো তরুণদের এক হাতে রেখে, হ্যাঁ এক হাতে, এখন আমি নির্বাচন করছি এই এই ফর্মে না, আমি নির্বাচনে যদি হারি অথবা পাশ করি, আমি এরপরেও হাতে হাত রেখে আমি কাজ করব। এর আগে আমি কাজ করেছি, আমি চানমারি বস্তিতে আমরা পাঠশালা, সমগীত পাঠশালা তৈরি করেছি, আমরা সেখানে লাইব্রেরি নির্মাণ করেছি, আমরা করোনার সময় ফতুল্লার অঞ্চলব্যাপী প্রায় 1000-এর উপরে মানুষকে খাদ্য সহায়তা করেছি। এর আগেও আমি প্রচুর কাজ করেছি। আর নারায়ণগঞ্জের ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। ফলে এইখানের সন্ত্রাসের জনপদের বিপরীতে একটা বাসযোগ্য নারায়ণগঞ্জ নির্মাণের, এখানে যদি এখানে যে হিস্টোরি, এই হিস্টোরিতে আমার ভূমিকা আছে। আচ্ছা, আমরা একটি বিষয় লক্ষ্য করেছি আসলে যে নারায়ণগঞ্জে এক ধরনের একচ্ছত্র মানে প্রভাবশালীদের এক ধরনের স্থানীয় যে প্রভাবশালী গোষ্ঠী শিল্পপতিদের পৃষ্ঠপোষকতা কিংবা শ্রমিক রাজনীতির যে টানাপোড়েন, মানে এই ধরনের সবকিছু আসলে এক ধরনের জড়িয়ে আছে। সবসময় একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখার এক ধরনের চেষ্টা আমরা দেখেছি। আর সেই জায়গা থেকে আপনি 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 কিংবা আপনার দল সে ওই ধরনের রাজনীতির বাইরে গিয়ে সেখানে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন, কতটা কাজ করা সেই সুষ্ঠু পরিবেশটা পাচ্ছেন, মানুষ আসলে আপনাদের কিভাবে নিচ্ছে, এবং কি আপনি যদি আপনারা যে নির্বাচিত হন আসলে সেই একচ্ছত্র আধিপত্যের যে জায়গাটা সেটা আসলে আপনারা ভাঙবেন কিনা, নাকি আপনারা নিজেরাও সেটা আচ্ছা, জিয়ে রাখবেন? সারা বাংলাদেশের পরিস্থিতি কি আমি জানি না, তবে আপনার গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জে এখানে যে নেতাকর্মীরা কাজ করেছে, এখানে যদি জনপরিসরেও আপনি কোনো সময় কথা আমরা বলি বা আপনি কখনো এখানে বলা হয়, তাহলে আপনারা দেখবেন যে এখানে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বরা সহজে শহরে যেই পরিমাণ একটা পলিটিক্যাল ছাপ তৈরি করতে পেরেছে। এখানে অভ্যুত্থানের নেতা ছিল ফারহানা মানিক মুনা, যিনি ছাত্র ফেডারেশনের বর্তমান আহ, আহ, যে নারায়ণগঞ্জ জেলা কমিটি 24-এর অভ্যুত্থানের সময় তিনি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছিলেন। একটা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে এখানে বর্তমান যে সভাপতি সাইদুর, এখানে যে এক দফার ঘোষণা তো নাহিদ 3 তারিখে ওখানে দিয়েছেন, কিন্তু এটা যে সারা দেশের সমন্বয়করা তার জেলায় দিয়েছে, সেখানে সাইদুর রহমান হচ্ছে এখানে সেই এক দফার ঘোষণা নারায়ণগঞ্জের বাস্তবতার প্রেক্ষিতে সেখানে দিয়েছে। তো এইভাবে নারায়ণগঞ্জের যে সন্ত্রাস এবং দখলদারিত্বের বিপরীতে যে রাজনীতি, সেই 2008-7 সাল থেকে কার্যক্রম শুরু হওয়ার পরে এই মুহূর্তে নারায়ণগঞ্জ যেই ধরনের একটা সন্ত্রাসের বাহিরে একটা জনপদ হিসেবে যতখানি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের পার্টি এবং ব্যক্তি হিসেবে আমাদেরও একটা যথেষ্ট ভূমিকা আছে। এইখানে ত্বকী হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি যে পুরো নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতিতে গণসংহতি আন্দোলন মূলত সেইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ভিতর দিয়েই নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিসরে একটা গুরুত্বপূর্ণ দল আকারে আবির্ভূত হয়েছে। এবং যদি বলি বিএনপির পরে এখন সবচেয়ে আলোচিত দল হচ্ছে গণসংহতি আন্দোলন হ্যাঁ, যাই সূচনা আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের প্রেক্ষিতে বলছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন আসলে নির্বাচন করার জন্য যখন একজন প্রার্থী কিংবা কিংবা দল যখন তাদের প্রস্তুতি নেই, সেখানে আসলে নির্বাচনী যে প্রচার কর্মসূচি লজিস্টিক ব্যয় এগুলো একটা বৃহৎ একটি আম, খরচ কিংবা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর কি। সেই জায়গা থেকে আপনি আপনার কথা বলেছেন, অর্থনৈতিকভাবে আপনার যে অবস্থান সেটা তুলে ধরেছেন, আপনার ঘরের কথা বলেছেন। সব মিলিয়ে মানে আপনার কিংবা আপনাদের যে নির্বাচনী তহবিল ফান্ডিং সেগুলো আসলে কিভাবে গঠিত হচ্ছে, আম, কতটা সেখানে আসলে আপনাদের জন্য ব- সুযোগ তৈরি হচ্ছে? আচ্ছা, আমরা প্রথমত আমরা পুরো আমাদের সংগঠনটা একটা ক্রাউড ফান্ডিং নির্ভর একটা দল, এবং আহ শুভানুদ্দায়ী
নেতাকর্মীরা আমাদের যে পরিমাণ সহযোগিতা করেন, সেটার উপর দিয়ে আমাদের আমাদের নির্বাচন বলি, আমাদের দল বলি, সেটা পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে আবার যারা যেই ব্যক্তি ইলেকশন করবে সেই ব্যক্তিরও কিছু প্রস্তুতি থাকে বিভিন্ন জায়গায়। যারা ইলেকশন করবে সে একটা প্রস্তুতি নেয়, মানে প্রস্তুতি মানে সে হয়তো তার অংশের কোনো টাকাও ইলেকশনে সে খরচ করার চেষ্টা করে। তো আমরা ক্রাউড ফান্ডিং এর ভেতর দিয়ে আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং ব্যক্তি হিসেবে আমারও যতখানি সামর্থ্য আছে সেইটা আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করব। এবং এর ভেতরে যেহেতু আমাদের ডেডিকেটেড কর্মীরা আছে, মানে আমার এমন কোনো কর্মী নাই যে কর্মীরা হচ্ছে যে যদি সে সারাদিন ক্যাম্পেইন করে, সেই ক্যাম্পেইনে তারে আমার 2,000 3,000 টাকা 5,000 টাকা ক্যাম্পেইন শেষে দিতে হবে। আমরা আমরা যারা আছি আমরা যদি ডেডিকেটেডলি রাজনীতি করি, আমরা দেখা যাচ্ছে যে অন্তত মিনিমাম আমাদের পুষ্টির যোগান দেওয়ার জন্য যতখানি খাবার গ্রহণ করে আমরা আমাদের প্রচার প্রচারণাগুলো কিন্তু চালাই। এবং নারায়ণগঞ্জে যে কটা ইলেকশন আমরা করছি, মানে আমরা মোকাবেলা করছি, এই টাকাওয়ালা প্রার্থীরা মোটামুটি ধরাশয়ী হয়ে গেছে। মানে এখানে আপনি কাউন্সিলর ইলেকশন থেকে শুরু করে আমরা একটা ফতুল্লা ইউনিয়নে ইলেকশন করেছি। হ্যাঁ, মোটামুটি টাকাওয়ালা প্রার্থীদের ঘাম ঝরে গেছে। তারা হয়তো আমরা আমরা প্রার্থী হিসেবে না থাকলে তাদের হয়তো কথার কথা 20 লাখ টাকা খরচ হইতো। তো আমরা প্রার্থী হিসেবে থাকার কারণে এবং মানুষের জোয়ার দেখে, আমাদের স্পিড দেখে, কাজ দেখে, তো তাদের এক একজনের মানে তারা মানে ভয়ে তটস্থ যে আমার আমার তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো তারা যারা খরচ করে টাকা খরচ করে ইলেকশন করতে চায় এটা তাদের ম্যাটার। আমি আসলে এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। তারা তাদের মতো পলিসি ঠিক করুক। কিন্তু আমরা আসলে ওই পলিসিতে আমাদের, আমরা যেহেতু শুধু নির্বাচনই আমাদের ফ্যাক্টর না, আমরা আসলে নীতি এবং এথিক্স প্রশ্নেও, নৈতিকতা প্রশ্নেও আমরা কাজ করি। নির্বাচনটাকে আমরা একটা লড়াই সংগ্রামের মাধ্যম হিসেবেই দিই। হ্যাঁ, মানে কেবল নির্বাচন ভাগ বাটোয়ারার প্রশ্নে আমরা দেখছি না, মনোনয়ন পেলাম কি পেলাম না সেই জায়গা থেকে নির্বাচনকে আমরা দেখছি না। আমরা যেই আমাদের দলে মনোনয়ন পাক, তার একটা বড় লক্ষ্য হচ্ছে যে আমার যে দলীয় পলিসিটা আমি সেটা জনপরিসরে নিয়ে গিয়ে আমি আমার যে আমার জনসমর্থন আমি তৈরি করবো। আচ্ছা, জনাব জাহিদ সুজন, আমরা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সর্বশেষ প্রশ্নে যাচ্ছি, সেটি হলো আমরা আসলে জানি 2002 সালে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার কথা বলে মূলত গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করেছে। 2 দশকেরও বেশি সময় ধরে সেই যাত্রা অব্যাহত আছে, নানান আন্দোলন সংগ্রাম প্রতিকূলতার মধ্য থেকেও। সেই জায়গা থেকে আসলে গণসংহতি আন্দোলন কতটা নির্বাচন, আজকে যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন, 2026 সালের যে নির্বাচন, সেখানে আপনাদের দলকে নির্বাচনে কতটা আলাদাভাবে জায়গা করে নিতে পারছে বলে মনে করেন? আর আরেকটি বিষয় হলো আপনার দল এবং আপনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আসলে কতটা কনফিডেন্ট? আচ্ছা, প্রথমত আমি মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আহ মানে আমরা যে লড়াইটা করতে চাচ্ছি এই রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর, যেখানে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার তৈরি হবে, এই ফাইটটা এখনো আমাদের অনেক দূর জারি রাখতে হবে এবং দল আকারে আমরা সেই ফাইটটা করব। তো সেইখানে আপনি দেখবেন যে আমি অনেক গ্রাম প্রত্যন্ত অঞ্চলেও আমি দেখেছি যে তারা মোবাইলে সাকিব ভাইয়ের বক্তব্য শুনছে এবং আলাদা করে মোটামুটি অল্প কয়েকজন মানুষের মধ্যে সাকিব ভাইকে তারা দেখছে এবং শোনার চেষ্টা করতেছে, তার কথাবার্তা শোনার চেষ্টা করছে। ফলে দল হিসেবে মানুষের মধ্যে কিন্তু আমরা আমাদের বক্তব্যগুলো নিয়ে এবং এই যে পুরো ঐক্যমত্য কমিশনেই যে যতগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যদি আমি কখনো সময় পাই আপনার কাছে আমার পার্টির লিটারেচার গুলো পৌঁছাবো, আপনি আমাদের পূর্ববর্তী লিটারেচার গুলো দেখবেন যে অধিকাংশ বিষয়ে আলোচনা বিষয়গুলো গণসংহতি আন্দোলন আরো 10 বছর আগ থেকে আলাপ আলোচনা করছে। ফলে এই যে যে এই আলোচনাগুলো পলিটিক্যাল ফিল্ডে নিয়ে এসে একটা এইগুলোকে মূল আলোচনায় রূপান্তরিত করা, এই সংগ্রামটা কিন্তু আমরা করতে পেরেছি এবং মানুষের কাছেও আমরা পাশাপাশি পৌঁছাতে পেরেছি। ফলে মানুষ একটা জায়গা থেকে আমাদের যেমন গ্রহণ করছে, তবে মানুষ এখনই আমরা সরকার গঠন করব এই ফরমেশনে মানুষ আমাদের ভাবছে। আমরা আমরা আমাদের কয়েকটা আসনে আমরা লড়াই করব এবং আরো পার্টির পলিটিক্স থাকবে। সেইখানে আমাদের যে নির্বাচনগুলো, নির্বাচনের মনোনয়ন যারা পেয়েছে তারা মাঠে থাকবে, প্রচার প্রচারণা করবে এবং অবশ্যই আমরা মনে করি যেই জায়গাগুলোতে আমাদের স্ট্রং হোল্ড আছে সেই জায়গায় আমরা ফাইট করার মতো লড়াই করবো। এটা সারা বাংলাদেশের বেশ কয়েকটা আসনে এটা আছে। হুম। আর আমার জায়গা থেকে আমি যেটা বলি যে মানে
নির্বাচনে তো হার জিত থাকতেই পারে, এবং প্রথমত যদি আমি মানুষের আশা ভরসার প্রতীক হইতে পারি, তাহলে মানুষ আমাকে অবশ্যই জয়ী করবে। কারণ আমি মানুষের বাইরে অন্য কিছু ভাবছি না। মানুষকে যদি আমি কনভিন্স করতে পারি, মানুষ আমাকে অবশ্যই জয়ী করবে। আর যদি কোনো কারণে আমি জয়ী নাও হইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যাতে আমি হইতে পারি, পরবর্তীতে যাতে মানুষ আমাকে গ্রহণ করে, সেই অনুযায়ী আমি কাজ, আবার আমি যেই কাজ আগে করতাম সেই কাজ শুরু করি। হ্যাঁ, আপনার চিন্তাধারা খুবই পরিষ্কার এবং আপনাদের আসলে শুধুমাত্র নির্বাচন নয়, নির্বাচনটাও আপনাদের জন্য আসলে লড়াই সংগ্রামের একটা প্রতীক। সেটা খুবই সুন্দর আপনার বক্তব্যে ফুটে উঠেছে। আমাদের আজকের এই দ্য ইনক্লুসিভ প্যাজেন্ট শোতে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ জাহিদ সুজন ভাই। সম্মানিত দর্শক, দ্য ইনক্লুসিভ প্রেজেন্টস ভোটের শো এর আজকের প্রথম শোতে আপনারা যারা উপস্থিত ছিলেন, আমাদেরকে যারা দেখেছেন, আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় জুড়ে ছিলাম আমজাদ হোসেন হৃদয়। দ্বিতীয় যে এপিসোড, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।